দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের মতি নন্দীর লেখা কোনি নামক যে গল্পটি আমরা শুরু করেছিলাম তার আজ সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আলোচনা হয়ে গিয়েছে। আজ আমরা সপ্তম অধ্যায় শুরু করব নতুনভাবে। এই অধ্যায়টি একটু বড় রয়েছে, তাই এই অধ্যায়টি আমি দুটো ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথম ভাগে কিছুটা এবং সেকেন্ড পার্টে কিছুটা আলোচনা করে সপ্তম অধ্যায় শেষ করব এবং শেষ যে পার্টটি থাকবে সেই পার্টের সাথে কিছু এসএকিউ প্রশ্ন উত্তর জুড়ে দেব। এই যে দেখছো বইটি, এই বইটি হচ্ছে কোনির বই। তো কোনি গল্পের যে বইটি, এখন আমরা তাহলে সপ্তম অধ্যায় শুরু করব। আমরা ষষ্ঠ অধ্যায়ের শেষ পর্যন্ত দেখেছিলাম ক্ষিতিশ সিংহ অর্থাৎ খিদ্দা যখন কোনিকে তার নিজস্ব ক্লাবে চান্স পাইয়ে দিতে পারলো না, তখন তার প্রতিদ্বন্দ্বী অপোজিটে যে ক্লাবটি রয়েছে সেই ক্লাবের প্রেসিডেন্টের সাথে একটি চুক্তি করলো এবং সেই চুক্তি অনুসারে তিনি কোনিকে সেখানে ভর্তি করবেন বলে জানালেন। এবং এতে খিদ্দার হয়তো কিছুটা মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়েও পড়েছেন, কারণ দীর্ঘদিনের একটি নারীর সম্পর্ক, সেই সম্পর্ক ছেদ করে তিনি অন্য ক্লাবে গেলেন। কিন্তু কোনির ভবিষ্যতের দিকে তাকিয়ে তিনি এই সিদ্ধান্ত নিতে চাইলেন এবং তিনি এই সিদ্ধান্ত নিয়েও নিলেন। কিন্তু তবুও তার মনে মনে একটু রাগ, ক্ষোভ ইত্যাদি থেকেই গেল। যাই হোক, এই পর্যন্তই ছিল 6 নম্বর অধ্যায়টি। এবার আমরা 7 নম্বর অধ্যায় থেকে পড়া শুরু করব। না না না, কতবার বলবো কনুইটা অতটা ভাঙাবে না। হাতটা অমন তক্তার মতো লাফিয়ে উঠলো কেন? হলো না। বা হাতটা এগোনোর সঙ্গে সঙ্গে বা কাতটাও এগোচ্ছে আর ডান কাতটা পিছিয়ে যাচ্ছে। এটা সাঁতার ট্রেনিং করা অবস্থায়, যখন সাঁতার শেখাচ্ছিল তখন বিভিন্ন যে ভুল ত্রুটিগুলো হচ্ছিল সেই ভুল ত্রুটিগুলোকে শুধরে দেওয়ার চেষ্টা করছিলেন। এতে স্কোয়ার শোল্ডার পজিশনটা যে ভেঙে যাচ্ছে। নে আবার কর। ও কি জলের বাইরে হাত নিয়ে যাবার সময় শরীরের পাশের দিকটা বেঁকে দৌড়ে শুয়োপোকা চলার মতো যাচ্ছে যে। দেখ, আমাকে দেখ, তোর কনুইটা কেন বাঁক খাচ্ছে না, বোঝার চেষ্টা কর। এইভাবে এই রকম শিখিয়ে দিচ্ছে মোট কথা। আর হাতের আঙ্গুল জল টানবার সময় ফাঁক করবি না, অর্থাৎ এই যে আঙ্গুলগুলো ফাঁক করে, এভাবে ফাঁক করলে তো হাওয়াটা পাস হয়ে যাবে। তোমরা যদি এরকম জয়েন্ট করে করো তাহলে সেক্ষেত্রে সাঁতারটা অনেকটা এগিয়ে যাবে। জলের ওপর থাবড়ে থাবড়ে হাত ফেলছিস দেখছি, ওভাবে নয়, পরিষ্কার ভাবে শোধ করে ঢুকে যাবি, স্মুথ ভাবে ঢুকে যাবি। থাবড়ে থাবড়ে ঢুকলে পরে সেক্ষেত্রে শারীরিক পরিশ্রম বেশি হবে। আগে আঙ্গুল, তারপর কবজি থেকে পুরো হাতটা। আর নিঃশ্বাস নেওয়াটা ভালো করে বুঝে নে। যদি ডান দিকে মাথা ঘুরিয়ে নিঃশ্বাস নিস, অর্থাৎ এইভাবে ডান দিকে মাথা ঘুরিয়ে নিঃশ্বাস নিস, তাহলে বাঁ হাতটার কবজি যখন জলে ঢুকছে তখন মাথা ঘোরাবি। মাথা নিচু রাখার জন্য থুতনিটা বুকের দিকে টেনে রাখবি। মাথার লাইন এধার ওধার হবে না। ডান হাতটা যখন উঠবে তার তলা দিয়ে উকি দেবে হাঁ করে নিঃশ্বাস নিতে নিতে। আর ডান হাতটা যেই জলে ঢুকছে সেই সঙ্গে তোর মুখও আবার জলে ডুবেছে। যা আবার কর। 2 সপ্তাহ হয়ে গেল, এখনো একটা জিনিস ঠিক মতো করতে পারলি না। কোনি বলেছিল 2 দিনেই শিখে নেবে, কিন্তু 2 সপ্তাহ 14 দিন হয়ে গেল, এখনো সে পারছে না ঠিক করে সাঁতার করতে। জলের ধারে সিমেন্ট বাঁধানো সরু পাড়ে দাঁড়িয়ে ক্ষিতীশ সমানে বকবক করে চলেছে। তার মন মতো হচ্ছে না, সে বকবক করেই চলেছে। কোনি পাড়ের ধারে খানিকটা সাঁতরায় আর থেমে ওর দিকে তাকায়, কোচের দিকে তাকাচ্ছে। সকাল 6:30 থেকে এই ব্যাপার চলছে। এখন 8:30, 2 ঘন্টা হয়ে গিয়েছে সাঁতার শেখার। আর পাচ্ছি না খিদ্দা। কেন? বলেছিলি 2 দিনেই সুহাসের মতো স্ট্রোক শিখে নিবি। 2 দিন ছেড়ে তো 17 দিন হয়ে গেল, তাও তো শিখতে পারলি না। 17 দিনেই তুই পারলি না। জলের মধ্যে দাঁড় সাঁতার কাটতে কাটতে কোনি চাপা রাগ নিয়ে বলল, করছি তো আমি, আপনি খালি হচ্ছে না বলেই যাচ্ছেন। না হলে কি বলবো, হচ্ছেই তো। কিচ্ছু হয়নি, যা বলছি আবার কর। আমার ভালো লাগছে না। কোনি কিন্তু রেগে যাচ্ছে, এবার বলছে আমার ভালো লাগছে না। কোনি পাড়ের দিকে এগিয়ে গেল। ক্ষিতীশ কি করবে ভেবে না পেয়ে বলল, স্ট্রোক শিখলে কিন্তু নাইলন কস্টিউম দেব। দরকার নেই আমার। কোনি রাগ করলো। বাঁধানো পাড়ে 2 হাতে ভরে কোনি জল থেকে উঠে এলো। ক্ষিতীশ বুঝতে পেরেছে ওকে খাটাতে হলে জোর জবরদস্তিতে কাজ হবে না। কিছু একটা প্রাপ্তি যোগ না থাকলে ওকে উৎসাহিত করা যাবে না, ওকে গিফট দিতে হবে, তাহলে যদি ও করে। উঠে পড়লি যে, খিদে পেয়েছে? কোনি কথা বললো না, এগিয়ে গেল রেলিং এর গেট লক্ষ্য করে। খিদে তো পাবেই, ভাবছি 2টো ডিম, 2টো কলা আর 2টো টোস্টের ব্যবস্থা করলে কেমন হয়, একটা হালকা টিফিনের ব্যবস্থা করলে কেমন হয়। কোনি দাঁড়িয়ে পড়েছে। ক্ষিতীশ মনে মনে হিসেব করে দেখলো প্রায় 1 টাকার ধাক্কা। এতগুলো জিনিস যদি কিনতে হয় সেক্ষেত্রে 1 টাকা খরচ হতে পারে।
বলছে আজ থেকে, অর্থাৎ আজ থেকেই খেতে দেবে। ক্ষিতীশ ঘাড় নাড়লো, কোনি কি যেন ভেবে নিয়ে বলল, আমি কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে খাবো। ক্ষিতীশ একটু কৌতূহলী হয়েই বলল, বাড়িতে কেন? এমনি, বাইরে আমি খাবো না। তাহলে আরো 1 ঘন্টা জলে থাকতে হবে, এটা শর্ত দিয়ে দিল। ক্ষিতীশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো। লোভ দেখিয়ে ক্ষুধায় অবসন্ন কোনিকে, মানে যার প্রচন্ড খিদে পেয়েছে, আরো পরিশ্রম করানো অমানসিক কাজ হবে। কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হলো সাধ্যের বাইরে গিয়ে নিজেকে ঠেলে নিয়ে যেতেই হবে। মানে তোমাকে সফলতা পেতে হলে তোমার যেটুকু ক্যাপাসিটি তার থেকে একটু বেশি করতে হবে, নয়তো কিছুতেই সাধ্যটাকে বাড়ানো যাবে না। খাটুক, আরো খাটুক, যন্ত্রণায় ঝিমঝিম করবে শরীর, টলবে, লুটিয়ে পড়তে চাইবে যন্ত্রণার পাঁচিলের সামনে। আর তখন জেনে শুনেই চ্যালেঞ্জ দিতে হবে ওই পাঁচিলটাকে। এজন্য চরিত্র চাই, গোয়ার রোগ চাই। অর্থাৎ তুমি গোয়ার ভাবে যদি না করো, সেক্ষেত্রে তোমার সফলতা কিছুতেই আসবে না। নাম নাম, দাঁড়িয়ে আছিস কেন? 2টো ডিম, 2টো কলা, 2টো মাখন টোস্ট। আবার লোভ দিল তাকে। যন্ত্রণার কি সেটা শেখ, মানে যন্ত্রণা কি জিনিস সেটা শেখ। যন্ত্রণার সাথে পরিচয় না হলে, তাকে ব্যবহার করতে না শিখলে, লড়াই করে তাকে হারাতে না পারলে কোনোদিনও তুই উঠতে পারবি না। মানে যন্ত্রণাকে তুমি যদি পরিশ্রম করে না হারিয়ে দাও, তাহলে তুমি কোনোদিনও জিততে পারবে না। বলছে ঠিক আছে ঠিক আছে, কোনোই অতটা উঠবে না, মুখ ডুবিয়ে। যন্ত্রণার সময় তোর অপোনেন্ট, অর্থাৎ সময় এবং যন্ত্রণা দুটোই সব সময় অপোনেন্ট, অর্থাৎ বিরোধী পক্ষ। ও দুটোকে আলাদা করা যায় না। যন্ত্রণাকে হারালে সময়কেও হারাতে পারবি, সময়কে হারালে পারবি যন্ত্রণাকে হারাতে। রেলিং এ হেলান দিয়ে দাঁড়িয়ে ক্ষিতীশ মনে মনে কোনির সঙ্গে কথা বলে যাচ্ছে, আর মাঝে মাঝে চিৎকার করে উঠছে। কমল দিঘিতে এখন সাঁতার কাটছে একমাত্র কোনি, কেউ কাটছে না, শুধুমাত্র কোনি সাঁতার কাটছে। মাঝখানের চওড়া ঘাটে 3-4 জন বাইরের লোক স্নান করছে, যারা সাঁতারু নয় তারা স্নান করছে। বাসন ধুচ্ছে একটি স্ত্রী লোক। জুপিটার এবং অ্যাপোলোর নম্বর খোলা স্টার্টিং প্ল্যাটফর্মগুলি পাশাপাশি প্রায় 50 মিটারের ব্যবধানে, একটাই পুকুর তো, 50 মিটারের ব্যবধানে তাদের প্ল্যাটফর্মগুলি। সেগুলি এখন জনশূন্য। শুধু জুপিটারের স্প্রিং বোর্ড থেকে ঝাঁপ দিয়ে যাচ্ছে গোটা চারেক উটকো বাচ্চা ছেলে। জুপিটারের সেই যে লাফানোর যে একটা তক্তার মতো থাকে, সেটা থেকে ঝাঁপাচ্ছে মাত্র 3-4 জন বাচ্চা ছেলে। জুপিটারের ক্লাবের বারান্দায় বেঞ্চে বসে 2টি লোক তেলে ভাজা খেতে খেতে গল্প করছে আর হাসাহাসি করছে ক্ষিতীশের দিকে তাকিয়ে। অ্যাপোলো ক্লাবের ভেতর থেকে বেরিয়ে এলো অমিয়া আর বেলা, তারাও 2জন সাঁতারু। কোনির সাঁতার দেখতে তারা রেলিং এর ধারে দাঁড়ায়। অমিয়া দিন 7 পর আজ জলে নেমেছিল। কলেজের পরীক্ষার জন্য সে ব্যস্ত ছিল। অমিয়া না থাকলে বেলা নাকি ট্রেনিং এ জুত পায় না। দুজনে আজ আধ মাইল করে সাঁতরেছে। কে রে মেয়েটা? অমিয়া জিজ্ঞেস করলো। আসলে তারা তো আসেনি অনেকদিন, চিনতেও পারছে না ওই জন্য। খিদ্দার আবিষ্কার, অর্থাৎ খিদ্দা আবিষ্কার করেছে তাকে। বেলা চোখ পাকিয়ে বলল, শুনিসনি হরিচরণ দা কি বলেছিল সেদিন? খিদ্দা নাকি প্রতিজ্ঞা করেছে জুপিটারকে ডাউন দেবে ওই মেয়েটাকে দিয়ে, অর্থাৎ জুপিটারকে দেখিয়ে দেবে ওই মেয়েটাকে সাঁতার কাটিয়ে। সে কি? ও তো এখনো হাতের টান দিতেই শেখেনি। সামনের বছর আমি কিন্তু জুপিটারেই ফিরে যাব। যেখানে খিদ্দা আছে সেখানে আমি নেই। অর্থাৎ তারাও খিদ্দাকে পছন্দ করে না, তারা অন্য ক্লাবে চলে যাবে। 5 জনের সামনে ট্যাকাস ট্যাকাস করে কথা শোনাবে, আমার ওটা সহ্য হয় না। আমিও তাহলে যাব। অমিয়া আর বেলা 2জন বান্ধবী তো, একজন চলে গেলে অন্যজনও যাবে। দুজনে আবার আর একবার কোনির দিকে তাকিয়ে হাঁটতে শুরু করলো। তখন অমিয়া হেসে বলল, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। অর্থাৎ নিজেকে সে বড় মনে করলো। প্রায় 9:45, সেই সকালবেলা নেমেছে, 9:10 পর্যন্ত সাঁতরেই যাচ্ছে। বাজার নিয়ে ফিরতে আজ দেরি হবেই। ক্ষিতীশ ব্যস্ত হয়ে হাঁটছে, পিছনে কোনি। একটা অস্টিন ফুটপাত ঘেঁষে ক্ষিতীশ পাশে দাঁড়ালো। জানলা দিয়ে বেরিয়ে এসে বিষ্ণুধরের মুখ, অর্থাৎ একটা গাড়ি এসে তাদের পাশে দাঁড়ালো। আর জানলা দিয়ে কে তাকালো বলতো? সেই মোটা করে লোকটা, বিষ্ণুধর। ও ক্ষিতীশ বাবু, আপনাকেই খুঁজছি। যে স্পিচ অর্থাৎ যেটা কথা বলার, যে স্পিচটা লিখে দিলেন সেটা কেমন যেন ঠিক বাগাতে পারছি না, একটু ডিসকাশন করলে ভালো হতো। আজকেই তো বিকালে সভা, আমরা এর আগেও শুনেছি যে বিষ্ণুধর নেতা বলতে নেতা হতে চলেছে, তাই বিভিন্ন জায়গায় সভা সমিতি সে করে চলেছে। আর সেজন্য ক্ষিতীশকে দিয়ে সে স্পিচ লিখিয়ে নেয় এবং সেটি মুখস্থ করে সে সভাতে গিয়ে বক্তৃতা দেয়। কিন্তু আমার যে এখন বাজার করে বাড়ি পৌঁছাতে হবে। গাড়িতে উঠুন। বাজার সেরে গাড়ি পৌঁছে দিতেই তখনই ডিসকাসটা সেরে ফেলবো, অর্থাৎ গাড়ির মধ্যেই আমরা শুনে নিব।
বিষ্ণুধরের মোটরের দরজা খুলে দিল। ব্যস্ত হয়ে ক্ষিতীশ গাড়িতে উঠছে, তখন জামায় টান পড়লো। খাবারের কি হবে? অর্থাৎ তুমি তো চলে যাচ্ছ, আমার খাবারটা কি হবে? ওহো, তো ডিম কলা। ক্ষিতীশ বিব্রত হয়ে কি বলবে ভেবে পেল না। আমাকে বরং পয়সাটা দিয়ে দিন, আমি কিনে নিব। কোনি বলল, আমাকে পয়সা দিয়ে দিন, আমাকে কিছু দিতে হবে না, আমি কিনে নিব। কথা না বলে ক্ষিতীশ পকেট থেকে একটা টাকা বের করে কনির হাতে দিয়ে বলল, বিকেলে ঠিক সময়ে আসিস। গাড়ি চলতে শুরু করলে বিষ্ণুধর জিজ্ঞাসা করলো, কে মেয়েটা? আমার ভবিষ্যৎ, ক্ষিতীশ হেসে বলল। লীলাবতী যথারীতি তালা দিয়ে বেরিয়ে গেছে। এদিকে বাড়িতে এসে দেখলো ক্ষিতীশের স্ত্রী লীলাবতী, যেহেতু তাদের বাড়িতে আর কেউই নেই, তালা দিয়ে দোকানে চলে গেছে। ক্ষিতীশ রান্নার উদ্যোগ না করে বিষ্ণুধরকে নিয়ে বারান্দায় বসলো। বিশু আর খুশি এগিয়ে এলো ক্ষিতীশের দিকে। বিশু আর খুশি হলো তার বাড়ির পোষা বিড়াল, তারা তাদের দিকে এগিয়ে এলো। বিষ্টু কুকড়ে গিয়ে বলল, ও দুটোকে সরান, দেখলে গা শিরশির করে। বিড়াল দুটিকে ক্ষিতীশ ছোট্ট ধমক দিতেই ওরা বারান্দা থেকে নেমে গেল। দারুণ ট্রেনিং তো, মানে খুব সুন্দর শিখিয়েছেন তো বিড়াল দুটোকে। ওদের ভালোবাসি তাই কথা শোনে। ভালোবাসলে সবকিছু করিয়ে নেওয়া যায়, মানুষকে দিয়েও করিয়ে নেওয়া যায়। তার মানে মানুষ আর জানোয়ারকে একই লাইনে ফেলেছেন? তা কেন? জানোয়ার দেখলে মানুষের গা শিরশির করে, কিন্তু মানুষ দেখলে জানোয়ারের করে কিনা তা তো আমি জানি না। ও ওই অমনি তারা বেঁকা কথা শুরু হয়ে গেল, অর্থাৎ তেরা বেঁকা কথা বলতে শুরু করে দিলেন। বলতে বলতে বিষ্ণুধর পকেট থেকে বক্তৃতা লেখা কাগজ বের করলো। আমি দাগ দিয়ে রেখেছি জায়গাগুলো। রাস্তায় রবারের বল ফাইনাল, চিফ গেস্ট বিনোদভর, বুঝলেন না? ওর দলের ছেলেরা থাকবে। ফস করে যদি কিছু একটা প্রশ্ন করে বসে আর যদি জবাব দিতে না পারি, তাহলে আওয়াজ খাবো, বেইজ্জত হবো। অর্থাৎ আমাকে আগে থেকেই প্রিপারেশন নিয়ে যেতে হবে, বিষ্ণুধর বলল। সেখানে বিনোদভরও তো থাকবে, আমার অপোনেন্ট পার্টি, অর্থাৎ তিনি তো রানিং এমএলএ। সেখানে যদি আমি কিছু না পারি, তাহলে আমি নেতা হব কিভাবে? ক্ষিতীশ কাগজটা মন দিয়ে পড়ে বলল, কি জানতে চান বলেন? ওই যে লিখেছেন, ট্যালেন্ট ঈশ্বরের দান, সেটা ফুটিয়ে তোলা যায়, কিন্তু তার বদলি হিসাবে কোনো কিছুই সে জায়গায় বসানো যায় না। যার মধ্যে ট্যালেন্ট আছে, সেটা যদি সে ব্যবহার না করে, তাহলে তাকে অপরাধী হিসাবে গণ্য করতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে, আমাদের দেশে বহু ট্যালেন্টওয়ালা লোক আছে, যারা শুধু খাওয়া পড়ার ধান্দাতেই হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। সব আগে মানুষের দরকার বেঁচে থাকা, এটা তো মানেন? অর্থাৎ এই জায়গাটুকু বিষ্ণুধর বুঝতে পারছিল না। ক্ষিতীশ ঘাড় নাড়লো, হ্যাঁ ঠিকই আছে। রাশিয়া টাশিয়ার বড় বড় খেলোয়াড়দের খাওয়া পড়ার চিন্তা করতে হয় না, মানে আমাদের দেশের খাওয়ার জন্য সবাইকে ঘুরে বেড়াতে হয়, কিন্তু রাশিয়ার মতো বড় বড় দেশে যারা খেলোয়াড়, তাদের খাওয়া পড়ার চিন্তা করতে হয় না। গভর্নমেন্ট তাদের গুরুত্ব স্বীকার করে, স্টেটই তাদের সবকিছু দেয়, অর্থাৎ রাজ্য থেকেই তাদের খাওয়া দাওয়া সব দিয়ে দেয়। সেই রকম আমাদের দেশেও গভর্নমেন্টকে দেখা উচিত, যাতে প্লেয়াররা খাওয়া পড়ার চিন্তা থেকে মুক্ত থাকতে পারে। অর্থাৎ আমাদের সরকারকেও প্লেয়ারদের পেছনে একটু খাওয়া পড়ার ব্যবস্থা দিতে হয়। এসব কথা একটু বলা দরকার, বুঝলেন না? পাবলিক এখন লেফটিস্ট ধরনের তো, অর্থাৎ লেফটিস্ট বলতে বামপন্থী ধরনের তো, একটু শ্রমজীবীদের বেশি পছন্দ করে। কিন্তু ভারত বা বাংলা তো কমিউনিস্ট দেশ নয়, এখানে গণতন্ত্র। এখানে প্লেয়ারকে সবকিছুর জন্যই লড়তে হবে। গণতন্ত্রে একটা স্বাধীনতাটা আছে, লড়াইয়ের স্বাধীনতা, অর্থাৎ এখনো তো গণতন্ত্র চলছে এখানে। এখানে তো কমিউনিস্ট এখনো তৈরি হয়নি, তাহলে নিজের অধিকার নিজেকে তৈরি করে নিতে হবে। আপনি কি সবকিছুর মানে খাওয়া পড়ার জন্য জানোয়ারের মতো কামড়াকামড়ি করে বাঁচতে চান? মানুষ হিসাবে নিশ্চয়ই চান না, কিন্তু সুইমিং কোচ হিসাবে হ্যাঁ চাই। আরামে সব জিনিস পাওয়া যায় না, বুঝলেন? আপনার পাবলিককে বলবেন যে একটা সুইমারকে খেটে যন্ত্রণায় ছটফট করতে করতে উঠতে হয়। পড়ুন লেখাটা পড়ুন তো, বলছে যেটা আছে সেটা পড়ুন ভালো করে। ক্ষিতীশ উত্তেজিত হয়ে বারান্দায় পায়চারি শুরু করলো। বিষ্ণুধর ভীরু চোখে ক্ষিতীশের দিকে এবং বিশু খুশির দিকে একবার তাকিয়ে নিয়ে পড়তে লাগলো। বিরাট বিরাট খেলোয়াড়দের গৌরবের ছটায় আলোকিত হয় তার দেশ, অর্থাৎ খেলোয়াড়রাই দেশকে উন্নত শিখরে নিয়ে যায়। যদি প্রশ্ন করি, অস্ট্রেলিয়ার কথা উঠলে সব আগে কাদের নাম আপনার মনে ভেসে উঠবে? নিশ্চয়ই ডন ব্র্যাডম্যান, ডন ফ্রেজার, কেন রোজওয়ালের নাম। এদের নাম অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের তালিকায় সবার প্রথমে উঠে আসবে। যদি বলি ব্রাজিলের প্রধানমন্ত্রীর নাম কি, পারবেন কেউ বলতে? কিন্তু পেলের নাম আপনারা সবাই শুনেছেন। পেলে হচ্ছে একজন খেলোয়াড়, তার নাম সবাই শুনেছেন। ইথিওপিয়া ছোট্ট দেশ, গরিব দেশ, অখ্যাত দেশ, কিন্তু বিকিলা যখন দৌড়ালো, মানে তার যে প্রতিযোগী বিকিলা, মানে তার হয়ে যে পার্টিসিপেট করেছিল, দেশটা বিখ্যাত হয়ে গেল, মানে তাকে দিয়েই পুরো দেশটাকে চিনে ফেললো। বিষ্ণুধর দম নেবার জন্য থামলো। ক্ষিতীশ দাঁড়িয়ে পড়ে এক মনে শুনছিল। বলল, কিন্তু শুধু মেডেল ধোয়া জল খেয়ে আপনার কি আমার চলবে না।
মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের অনেক দাম, হিরোর দাম অনেক। দেশের ছেলে মেয়েদের কাছে একজন হিরো, সে সাঁতারুই হোক আর সেনাপতিই হোক, আদর্শ স্থাপন করবে। তবু ওদের মধ্যে তফাৎ আছে। বড় সাঁতারু জীবনের ও প্রাণের প্রতীক, সেনাপতি মৃত্যু ও ধ্বংসের প্রতীক। মানে যারা সাঁতারু হবে তারা প্রাণের প্রতীক, আর সেনাপতি হবে ধ্বংসের প্রতীক। সাঁতারু অনেক বড় বড় সেনাপতির থেকে, মানে সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। যুদ্ধজয়ী সেনাপতি সমীহ পায়, আবার ঘৃণাও পায়, কিছুটা করুণাও পায়, আবার ঘৃণাও পায়। কিন্তু বিরাট সাঁতারু পৃথিবী থেকে প্রেরণা পায়। আপনি খালি সাঁতারু সাঁতারু বলছেন কেন? ফুটবল, ক্রিকেটার এদের নাম করুন। বাঙালিরা যা ভালোবাসে মিটিংয়ে তাই তো বলবো। অর্থাৎ সাঁতারুদের তো অতটাও না বাঙালি যতটা ফুটবল প্রেমী, ক্রিকেট প্রেমী, তাদের নামও একটু ইনক্লুড করুন। বিষ্ণুধর এই কথাটি ক্ষিতীশকে বলল। আমি ফার্স্ট পার্টে এটুকুই রাখলাম। সেকেন্ড পার্টে আমরা পরবর্তী আরো 2-3টি পেজ রয়েছে এই অধ্যায়ের, এই 2-3টি পেজ নিয়ে আমরা সেখানে আলোচনা করব এবং তার সাথে কিছু এসএকিউ প্রশ্নোত্তরও সেখানে আলোচনা করব। আজ তাহলে এইটুকুই।